আমরা যদি অন্যের ভালো করার চিন্তা ভাবনা করি বা ঈশ্বরের কাছে সবসময় অন্যের জন্য প্রার্থনা করি, তাহলে আমাদের সাথে ভালো হতে বাধ্য। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। কমল এক গ্রামের একজন অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই অত্যন্ত দরিদ্র অবস্থার মধ্যে দিয়ে সে বড় হয়ে উঠেছে। তার পরিবারের সদস্য বলতে রয়েছে তার বৃদ্ধ বাবা এবং মা। যথেষ্ট বয়স হওয়ার দরুন তারা দুজনের কেউই কোনো কাজবাজ করতে পারেন না। এমনকি ঘরের সমস্ত কাজবাজ কমলকেই করতে হয়, কারণ তার মা বাবা দুজনেই অসুস্থ। সামান্য ক্ষেত মজুরের কাজ করত কমল। ছোটবেলা থেকেই সেরকম আর্থিক অবস্থা না থাকায় সে পড়াশোনাও করে উঠতে পারেনি। সামান্য কিছু টাকা রোজগার করে অসুস্থ মা বাবার ওষুধপত্র, খাওয়া দাওয়ার ভার সামলে সব দিক থেকে সে ভীষণই অসহায় হয়ে উঠেছিল। সারাদিন জমিতে হাড় ভাঙা খাটুনির পর বাড়িতে এসে কমল তার বাবা এবং মায়ের জন্য রুটি করে দিত এবং নিজের জন্য শুধুমাত্র 2টো রুটি সে বানিয়ে উঠতে সক্ষম হতো, কারণ খাবারের জন্য সেরকম সরঞ্জামও থাকতো না তাদের কাছে। সমস্ত খাবারটা তৈরি করার পর কমল নিজের জন্য 2টো রুটি এবং একটু চাটনি রান্নাঘরে বেড়ে রেখে তার মা বাবাকে ঘরে খাবার দিতে যেত এবং ফিরে এসে রান্নাঘরে বসেই সে নিজের খাবারটা খেয়ে নিত। এরকমই প্রতিদিনকার মতো একদিন কমল নিজের খাবার বেড়ে রেখে তার মা বাবাকে খাবার দিতে গেল এবং ফিরে এসে যখন সে খেতে বসবে তখন সে দেখলো তার থালায় 2টো রুটির পরিবর্তে 1টি রুটি রয়েছে। প্রথম দিন কমল ভাবল হয়তো সে ভুলবশত 1টি রুটি তৈরি করেছে তার জন্য, তাই সে আর সেদিকে বেশি মনোযোগ না দিয়ে 1টি রুটি খেয়েই রাত কাটিয়ে দিল। পরের দিন আবারও সে যখন নিজের খাবার বেড়ে রেখে তার মা বাবাকে খাবার দিতে যায়, তখন ফিরে এসে সে আবার দেখল সেখানে 2টি রুটির পরিবর্তে 1টি রুটি পড়ে রয়েছে। তৃতীয় দিনও কমল মনে একটু সন্দেহ পোষণ করে 1টি রুটি খেয়ে শুয়ে পড়ল। এইভাবে প্রথম এবং দ্বিতীয় দিন কেটে যাওয়ার পর তৃতীয় দিনের দিন কমল ঠিক করলো আজকে সে আড়াল থেকে দেখবে যে বানানো 2টো রুটির 1টি রুটি কোথায় যায়। তাই সে নিজের খাবার বেড়ে রেখে যখন তার মা বাবাকে খাবার দিতে গেল তখন সে রান্নাঘরের দরজার আড়াল দিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো 1টি রুটির অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাটা। কমল দরজার আড়াল দিয়ে দেখলো একটি বেশ বড় সড়ো এবং মোটা সোটা ইঁদুর এসে তার থালায় রাখা ওপরের দিকের রুটিটা টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। এটা দেখা মাত্রই কমল দৌড়ে আসলো এবং ইঁদুরটার পথ আটকে দাঁড়িয়ে পড়ল। কমলকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখা মাত্র ইঁদুরটা খুবই ভয় পেয়ে গেল। কমল রেগে গিয়ে সেই ইঁদুরটাকে প্রশ্ন করল, তুমি রোজ রোজ আমার কষ্ট করে বানানো এই 2টো রুটির মধ্যে 1টি রুটি নিয়ে চলে যাও কেন? কমলের প্রশ্ন শুনে সেই ইঁদুরটা উত্তরে বলল, কিন্তু এটা তো আমার ভাগের রুটি, আমার ভাগ্যে এটা লেখা রয়েছে, তাই আমি এটা খেতে পাই। কমল তখন একটু করুণ স্বরে সেই ইঁদুরটাকে বলল, কিন্তু আমার তো ওই একটা রুটি খেয়ে পেট ভরে না, আর আমার সামর্থ্যও নেই তার থেকে বেশি রুটি করার। তুমি কি আমাকে বলতে পারো যে আমার ভাগ্যটা কেন এত খারাপ? আমার ভাগ্যের সুখ কবে ফিরবে? একথা শুনে সেই ইঁদুরটি কমলের কথার উত্তরে বলে উঠল, তুমি তোমার এই প্রশ্নের উত্তর অবশ্যই পেতে পারো, কিন্তু সেটা শুধুমাত্র গৌতম বুদ্ধের কাছে। ইঁদুরটির কথা শুনে কমল তাকে জিজ্ঞাসা করল, কোথায় গেলে আমি গৌতম বুদ্ধের সন্ধান পাবো, অর্থাৎ তিনি কোথায় থাকেন? একথা শুনে সেই ইঁদুরটি কমলকে গৌতম বুদ্ধের কাছে পৌঁছানোর পথ বলে দিল। গৌতম বুদ্ধের কাছে পৌঁছানোর পথ খুবই জটিল। কমলের বাড়ি থেকে অনেকটা দূরত্বে ছিল সেই পথ। পাহাড় নদী পেরিয়ে সেখানে পৌঁছাতে হতো। তাও কোনো কিছুর তোয়াক্কা না করে কমল নিজের মা বাবাকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল নিজের প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার তাগিদে। নিজের গ্রাম থেকে বেরিয়ে অনেকটা পথ হাঁটার পর কমল খুবই তৃষ্ণার্ত বোধ করল। তাই সে দূরে অবস্থিত একটি বিশাল অট্টালিকার সামনে গিয়ে দাঁড়ালো। সে অট্টালিকার মালকিন যিনি ছিলেন তিনি কমলকে দেখে বাইরে বেরিয়ে আসলেন এবং কমল তার কাছে একটু জল খেতে চাইল। সেই মহিলা কমলকে জল খেতে দিলেন, সঙ্গে কমলকে প্রশ্ন করলেন, তুমি কোথায় যাচ্ছ? কমল উত্তরে জানায়, আমি আমার জীবনের একটি প্রশ্নের উত্তর জানার জন্য গৌতম বুদ্ধের কাছে যাচ্ছে। সেই মহিলা তখন বললেন, বাহ, এ তো খুবই ভালো কথা,
তুমি দয়া করে আমারও একটি প্রশ্নের উত্তর তার কাছ থেকে জেনে আসবে, তাহলে আমি খুবই উপকৃত হব। কমল সেই মহিলার কাছে তার প্রশ্ন জানতে চাওয়ায় সেই মহিলা প্রায় কাঁদতে কাঁদতে বললেন, আমার একটি বছর 20 যুবতী মেয়ে রয়েছে, কিন্তু ছেলেবেলা থেকেই সে চোখে দেখতে পায় না। অনেক ডাক্তার বুদ্ধি অনেক কিছু করা হয়েছে সে যাতে চোখে দেখতে পায়, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। তুমি দয়া করে গৌতম বুদ্ধের কাছ থেকে জেনে আসবে যে আমার মেয়ে কি করলে চোখে দেখতে পারবে। কথা শুনে কমল বলে, হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই জেনে আসব। এই বলে কমল আবার সেখান থেকে হাঁটতে শুরু করে গৌতম বুদ্ধের কাছে যাওয়ার উদ্দেশ্যে। সেই অট্টালিকা পেরিয়ে অনেকটা পথ হাঁটার পর কমল সামনেই একটি বরফের তৈরি পাহাড় দেখতে পেল। সেই বিশাল বরফের পাহাড়টা দেখা মাত্রই কমল চিন্তায় পড়ে গেল যে এই পাহাড়টা সে কিভাবে অতিক্রম করবে। এইসব ভাবতে ভাবতে সে হাঁটতে হাঁটতেই পাহাড়ের গায়ে এক জাদুকরকে বসে থাকতে দেখল। সেই জাদুকরটা নিজের হাতে একটি জাদু লাঠি নিয়ে বসে ধ্যান করছিলেন। জাদুকরটার কাছে গিয়ে কমল প্রশ্ন করল, দয়া করে আমাকে বলতে পারবেন আমি পাহাড়টা কিভাবে অতিক্রম করে ওই পারে যাব? কথা শুনে সেই জাদুকর কমলকে প্রশ্ন করলেন, তুমি কোথায় যেতে চাও আমাকে বলো। কমল উত্তরে বলল, আমি এই পাহাড়টা পেরিয়ে গৌতম বুদ্ধের কাছে যাব আমার জীবনের একটি মূল্যবান প্রশ্নের উত্তর জানার জন্য। কথা শুনে সেই জাদুকর কমলকে বললেন, আমি তোমাকে আমার জাদু লাঠির মাধ্যমে এই পাহাড়টা অতিক্রম করিয়ে দিতে পারি, যদি তুমি আমার একটা কাজ করে দাও তাহলে। কথা শুনে কমল বলল, কি কাজ শুনি? জাদুকর তখন কমলকে বললেন, আমি দীর্ঘ 200 বছর ধরে এখানে বসে তপস্যা করছি স্বর্গ জীবন লাভ করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ফল পাইনি। তুমি দয়া করে গৌতম বুদ্ধের কাছে জিজ্ঞাসা করবে যে আমি কি করলে স্বর্গ জীবন লাভ করব। কথা শুনে কমল বলল, হ্যাঁ, আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করে আসব। জাদুকর তখন কমলকে নিজের জাদু লাঠির মাধ্যমে অতি সহজেই জাদু করে সেই বরফের পাহাড়টা পার করিয়ে দিলেন। পাহাড়টা অতিক্রম করে অপর প্রান্তে গিয়ে কমল আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতেই সে সামনে একটি বিশাল বড় নদী দেখতে পেল। নদীটা দেখে কমল আবার চিন্তায় পড়ে গেল যে এই নদীটা সে কিভাবে পার করবে। নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমল সেই নদীটি পার করার কথা ভাবছিল। ঠিক সেই সময় কমলের সামনে এক বিশাল বড় আকারের কচ্ছপ এসে দাঁড়ায়। কচ্ছপটা কমলকে উদ্দেশ্য করে বলে, তুমি কি এখানে কিছু খুঁজছো? কমল তখন তার সামনে থাকা সেই কচ্ছপটাকে বলে, না, আমি কিছু খুঁজছি না, কিন্তু ভাবছি আমি এই নদীটা পার করে কিভাবে ওই পারে যাব। ওই পারে আমার যাওয়াটা খুবই দরকার। কচ্ছপটা তখন কমলকে জিজ্ঞাসা করে, কি করতে যাবে তুমি ওই পারে? কমল তখন কচ্ছপটার কথার উত্তরে বলে, আমি ওই পারে যাব গৌতম বুদ্ধের সাথে দেখা করতে, আমার জীবনের একটা প্রশ্ন তার কাছে জানতে যাব। কচ্ছপটা তখন কমলকে বলে, আমি তোমাকে আমার পিঠে করে ওই পারে পৌঁছে দিতে পারি, কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে। কমল তখন কচ্ছপকে জিজ্ঞাসা করে, কি কাজ? কচ্ছপটা তখন উত্তরে বলে, আমি দীর্ঘ 500 বছর ধরে এই নদীতে বাস করছি, আমি অনেক চেষ্টা করেছি এখানকার রাজা হয়ে ওঠার জন্য, কিন্তু কিছুতেই পারছি না। তুমি দয়া করে গৌতম বুদ্ধের কাছে আমার এই প্রশ্নটার উত্তর জেনে আসবে। কমল সেই কচ্ছপের কথার উত্তরে সম্মতি জানিয়ে কচ্ছপটির বিশাল পিঠের ওপর চড়ে বসে। তারপরে সেই কচ্ছপটা ধীরে ধীরে সেই নদীটার এপার থেকে আর এক পারে কমলকে পিঠে করে নিয়ে এসে তাকে ডাঙায় ছেড়ে দেয়। ডাঙায় নেমে কমল আবারও হাঁটতে শুরু করে গৌতম বুদ্ধের কাছে যাওয়ার জন্য। আর কিছুটা পথ হাঁটার পরেই সে গৌতম বুদ্ধের আশ্রমের সামনে এসে পৌঁছায়। আশ্রমে প্রবেশ করার পর কমল দেখতে পেল আশ্রমের একটি ঘরের মধ্যে গৌতম বুদ্ধ বসে রয়েছেন এবং তিনি ধ্যান করছেন। কমল সেই ঘরে ঢোকার পর গৌতম বুদ্ধ চোখ বন্ধ অবস্থাতেই কমলকে বললেন, কি প্রশ্ন রয়েছে তোমার, বলো আমাকে, কিন্তু মনে রেখো তুমি তোমার জীবনের যে কোনো 3টে প্রশ্ন করতে পারো, 3টের বেশি প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। গৌতম বুদ্ধের এই কথা শোনার পর কমল অত্যন্ত চিন্তায় পড়ে গেল, কারণ তার কাছে সেই মুহূর্তে 4টি প্রশ্ন জমা হয়েছিল। প্রথম প্রশ্ন ছিল তার নিজস্ব জীবনের, দ্বিতীয় প্রশ্নটা ছিল সেই অট্টালিকার মালকিনের, তৃতীয় প্রশ্নটা ছিল সেই জাদুকরের এবং চতুর্থ প্রশ্নটা ছিল সেই বিশাল বড় কচ্ছপটার। এটা প্রত্যেকেই কমলকে কোনো না কোনোভাবে সাহায্য করেছেন। 3টে প্রশ্নের কথা শুনে কমল ভাবতে শুরু করলো, এবার আমি কি করব, কোন প্রশ্নটাকে আমি এর মধ্যে থেকে বাদ দেব। অনেক ভাবনা চিন্তা করার পর কমল নিজের প্রশ্নটাকেই সেই প্রশ্নের তালিকা থেকে বাদ দিল, কারণ সে ভেবেছিল আমি তো অন্তত খেয়ে পরে বাঁচতে পারছি, নিজের জোরে খাটতে পারছি,
দুটো হলেও রুটি খেতে পারছি, কিন্তু সেই অট্টালিকার মালকিনের মেয়ে তো চোখেই দেখতে পারে না, তার তো খুবই কষ্ট। আর সেই জাদুকর যে কিনা দীর্ঘ 200 বছর ধরে ধ্যান করে যাচ্ছে স্বর্গলাভের জন্য, তারও তো খুবই কষ্ট হচ্ছে সেই বরফের পাহাড়ের কাছে বসে থাকতে। আর সর্বশেষে সেই কচ্ছপ যে কিনা দীর্ঘ 500 বছর চেষ্টা করছে রাজা হওয়ার জন্য। আমি বরং আমার প্রশ্নটাই বাদ দিয়ে এদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। এই ভাবনা চিন্তা করে কমল গৌতম বুদ্ধকে এক এক করে 3 জনের প্রশ্নের কথাই বলল এবং নিজের প্রশ্নটা গৌতম বুদ্ধের সামনে রাখলই না। কমলের প্রশ্নের উত্তরে গৌতম বুদ্ধ সর্বপ্রথমে সেই মহিলার প্রশ্নের উত্তর দিলেন। তিনি বললেন, সেই মহিলা যদি তার মেয়ের সাথে কোনো ছেলের বিয়ে দিয়ে দেন, তাহলে তার মেয়ে আবার চোখের দৃষ্টি ফিরে পাবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে অর্থাৎ জাদুকরের প্রশ্নের উত্তরে গৌতম বুদ্ধ বললেন, ওই জাদুকর যদি নিজের হাতে থাকা সেই জাদুর লাঠিটা কাউকে দিয়ে দেন, তাহলে তিনি স্বর্গলাভ করবেন। এবং তৃতীয় অর্থাৎ শেষ প্রশ্নের উত্তরে গৌতম বুদ্ধ বললেন, ওই কচ্ছপ যদি নিজের পিঠে থাকা বিশাল বড় খোলসটাকে ত্যাগ করে দিতে পারে, তবে গিয়ে সে সেই বিশাল নদীর রাজা হয়ে উঠবে। 3 জনের 3টি প্রশ্নের উত্তর শুনে কমল খুবই আনন্দিত মনে সেই আশ্রম থেকে বাইরে বেরিয়ে আসলো। আশ্রম থেকে বেরিয়ে এসে হাঁটতে হাঁটতে সে সেই নদীর কাছে এসে পৌঁছালো যে নদীতে সেই বিশাল আকারের কচ্ছপটা ছিল। কচ্ছপটা নিজের পিঠে করে কমলকে আবারও ওই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছে দিল। এরপর সে কমলের কাছে নিজের প্রশ্নের উত্তর জানতে চাওয়ায় কমল তার প্রশ্নের উত্তরে তাকে বলল, গৌতম বুদ্ধ বলেছেন, তুমি যদি তোমার পিঠে থাকা এই বিশাল খোলসটাকে ত্যাগ করে দিতে পারো, তবেই তুমি এই বিশাল নদীর রাজা হয়ে উঠতে পারবে। একথা শুনে কচ্ছপ নিজের পিঠে থাকা সেই বিশাল খোলাটাকে খুলে ফেলল। খোলসটা খুলে ফেলার পরে সেখান থেকে প্রচুর পরিমাণে সোনা বেরিয়ে আসলো। কচ্ছপটি তখন কমলকে বলল, সোনা নিয়ে আমি আর কি করব, তুমি বরং এগুলো নিয়ে নাও। কচ্ছপের কথা অনুযায়ী কমল সেই সোনাগুলো নিয়ে নিল এবং কচ্ছপটার সঙ্গে সঙ্গে সেই বিশাল নদীর রাজার রূপ ধারণ করল। কচ্ছপের প্রশ্নের উত্তর দেওয়ার পর কমল আবারও হাঁটতে হাঁটতে সেই বিশাল পাহাড়ের সামনে আসলো। বরফের তৈরি পাহাড়টার সামনে এসে কমল জোরে জোরে সেই জাদুকরকে ডাকতে লাগলো। জাদুকর সামনে এসে কমলকে তার জাদুর মাধ্যমে সেই পাহাড়টা অতিক্রম করিয়ে দিলেন এবং নিজের প্রশ্নের উত্তর জানতে চাইলেন কমলের কাছে। কমল উত্তরে বলল, গৌতম বুদ্ধ বলেছেন, আপনি যদি আপনার হাতে থাকা এই জাদুর লাঠিটাকে কাউকে দিয়ে দিতে পারেন, তাহলে আপনি স্বর্গ লাভ করবেন। কমলের কথা অনুযায়ী সেই জাদুকর নিজের হাতে থাকা লাঠিটা কমলকে দিয়ে বললেন, আমার যখন এই লাঠিটা লাগবেই না, তুমিই বরং এটার ব্যবহার করো। জাদুর লাঠিটা কমলকে দিয়ে দেওয়া মাত্রই সেই জাদুকর সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এবং স্বর্গ লাভ করলেন। এরপর কমল হাঁটতে হাঁটতে আবারও সেই বিশাল বড় অট্টালিকাটার সামনে আসলো। অট্টালিকার বাইরেই সেই মহিলা দাঁড়িয়ে থেকে কমলের জন্যই অপেক্ষা করছিলেন। কমলকে দেখা মাত্রই তিনি নিজের প্রশ্নের উত্তর জানতে চাইলেন কমলের কাছে। কমল সেই মহিলার কথার উত্তরে বলল, গৌতম বুদ্ধ বলেছেন, আপনি যদি কোনো ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে পারেন, তাহলেই আপনার মেয়ের দৃষ্টিশক্তি ফিরে পাবে। একথা শুনে সেই মহিলা কমলকে উদ্দেশ্য করে বললেন, তাহলে আর দেরি কিসের, তুমি তো রয়েছ সুযোগ্য পাত্র, তোমার সাথেই আমি আমার মেয়ের বিয়ে দেব। এরপর কমলের সাথে সেই মেয়েটির বিয়ে দিয়ে দেওয়া হলো এবং বিয়ে হওয়ার পর থেকেই সেই মেয়েটি নিজের দৃষ্টিশক্তি ফিরে পেল। এইভাবে কমলের জীবন সাধারণ দরিদ্র অবস্থার মধ্য দিয়ে বদলে গিয়ে অসাধারণ হয়ে উঠল। এক ভালো পরিবারের ধনী পরিবারের মেয়ের সাথে তার বিয়ে হলো, নিজেও অনেক সোনার মালিক হলো এবং সেই জাদুকরের মূল্যবান জাদুর লাঠিটাও সে লাভ করলো। এরপর কমল এক বিশাল বড় বাড়ি বানিয়ে সেখানে নিজের স্ত্রীকে নিয়ে এবং মা বাবাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করলো। বন্ধুরা, খারাপ অভ্যাস ত্যাগ করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনে বড় কোনো জায়গায় পৌঁছাতে চাইলে সর্বপ্রথম উচিত জীবনের সমস্ত বদ অভ্যাসগুলোকে ত্যাগ করা, সবসময় অন্যের ভালো করার চিন্তা ভাবনা করা। দ্বিতীয়ত, সবসময় শুধুমাত্র নিজের ভালোটা নিজের মন্দটা চিন্তা ভাবনা না করে কখনো কখনো অন্যের ভালোটা চিন্তা করলেও কিন্তু সেটা আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ ফেরত আসে। তৃতীয়ত, অন্যের জন্য নিজের আনন্দ বা ইচ্ছাকে ত্যাগ করলে একটা সময়ের পর সেই ত্যাগই উন্নতির কারণ হয়ে দাঁড়ায়।
প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।